রূপগঞ্জ থেকে যে বাচ্চাটা আমরা উদ্ধার করেছিলাম জান্নাত, যাকে লাউ কুমড়া শাক সবজির সাথে পেঁচিয়ে ফেলে দিয়ে তার পাথর দিয়ে মাথায় আঘাত করে, এই ছবিটা যখন ভেসে ওঠেন তখন বলি যে আমরা মানুষ কোথায়? আমরা তো মানুষ নই, আমরা তো আসলে পশু, আমরা জানোয়ার। আর না হলে তো এইভাবে পারি না। ডাস্টবিন, নালা কিংবা ঝোপঝাড়ে কুড়িয়ে পাওয়া নিষ্পাপ নবজাতকদের উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে নতুন পরিবারে পুনর্বাসনের ব্যবস্থা করতে ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মাধ্যমে নতুন জীবন পেয়েছে অন্তত 65 শিশু। আজ আমরা শুনবো তার গল্প। 2015-তে আমি শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট মাতোয়াইল এনআইসিউতে মেডিকেল অফিসার হিসাবে কাজ করি। তো একদিন একজন মা উনি পরিচয় দিলেন, উনি মা একজন টিকিট করে বাবু নিয়ে আসছেন। বাবু নিয়ে এসে উনি কিউতে দাঁড়িয়ে আছেন। তো ওনার পাশে আরও সামনে আরও 4-5 জন বাবু ছিল, মা ছিল। উনি যখন 3জন 4জনের যখন পিছনে, তখন উনি হঠাৎ করে ওনার পাশে যে ভদ্রমহিলা ছিলেন ওনারা বললেন যে আপু আমার বাবুটাকে একটু ধরেন, আমি আসলে একটু ওয়াশরুমে যাব, আমি ওয়াশরুম থেকে আসতেছি। এই বলে বাবুটা ওনার কাছে উনি দেন। দেওয়ার পরে উনি বাবুটা ওনার কাছে রাখেন। তো আমি রুগী দেখতেছি, যখন এই বাবুর যখন পালা আসলো দেখার, যখন কিউতে আসলো, যখন এই বাবু এখন দেখার সময়, তখন হলো এই মা তার নিজের বাবুটা দেখালেন। দেখার পরে উনি দাঁড়িয়ে আছেন ওই বাবুটা দেখার জন্য। এখন এই বাবুর তো 5 মিনিট 10 মিনিট 20 মিনিট যায়, আর কেউ আসে না। উনি যে ওয়াশরুমে গেছে বলে আর তো কোনো খবর নেই। পরে দেখি বাবুটা হাত পা কালো নীল হয়ে যাচ্ছে, বাবুটা খিঁচুনি হচ্ছে। তো আর্জেন্টলি বাবুটাকে ওনার কোল থেকে নিয়ে আমরা ইমার্জেন্সিতে একটু অক্সিজেন দিয়ে ওকে ম্যানেজ করে, ওরে যেহেতু কনভালশন ছিল, ওরে দ্রুত এনআইসিউতে পাঠিয়ে দিয়ে ওরে চিকিৎসা শুরু করি। তো এনআইসিউতে ভর্তি করার পরও 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ওয়েট করি, কেউ খবর নিতে আসে না। ওনার যে টিকেটে একটা নাম দেওয়া ছিল, এই নাম কোনো নাই, একটা মোবাইল নাম্বার দেওয়া ছিল, মোবাইলে কেউ এটা আসলে রিসিভ করে না, কেউ রিসিভ করে না, কেউ নেই। এখন এই বাবুটা এতটা ক্রিটিক্যাল ছিল, তার নিউমোনিয়া ছিল, সেপসিস ছিল, তার কনভালশন খিঁচুনি ছিল, হয়তো বা জন্মের পরে বাবুটা কান্না করে না, এরকম একটা ঘটনা হয়তো ছিল। তো বাবুটাকে আমরা লাইফ সাপোর্টে দিয়েছি, আমরা নিজ দায়িত্বে বাবুটার চিকিৎসা করছি। তো 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিনে যখন চলে গেছে, যখন কেউ আসে না, তখন আমরা আসলে লোকাল থানায় যোগাযোগ করি এবং থানায় একটা জিডি করি যে বাবুটার কোনো আত্মীয় স্বজন বা কোনো লোকজন পাওয়া যাচ্ছে না, এই বাবুটা করে নয়। তখন থানা থেকে বলল যে আপনারা ওর চিকিৎসাকে কমপ্লিট করেন। চিকিৎসা কমপ্লিট করে প্রায় 3 মাস পার হয়ে যাওয়ার পরে বাবুটা যখন সেটেল হয়, তখন আবার থানাতে যোগাযোগ করি যে আমরা এই মুহূর্তে করে নয়। তখন ওনারা বললেন যে আপনাদের সামনে রাস্তা দুটা, এক হয় আপনারা আজিমপুর যে আমাদের শিশু মাতৃ সদন, যেটা সমাজ সেবা অধিদপ্তর আন্ডারে সমাজ কল্যাণ মাতৃ যে রয়েছে, ওইখানে দিয়ে দেন, অথবা আপনারা নিজেরা এটাকে একটা দত্তক দেওয়ার ব্যবস্থা নেন আইনের মাধ্যমে। তখন আমি আজিমপুর শিশু মাতৃ সদন যে আছে ওইখানে যোগাযোগ করার পরে বলে যে স্যার আপনি চাইলে বাবুটা আমাদেরকে দিয়ে দিতে পারেন, কিন্তু এখান থেকে বাবুটাকে আবার যদি আপনারা কোনো ভালো পরিবারের কাছে দিতে চান নিজ দায়িত্বে, তাহলে সেটাও পারবেন না, আর এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তখন এই বাবুটা যখন কেউ নিতে আসতেছে না, তো আশেপাশে এনআইসিউতে মায়েরা যে ভর্তি আছে আর লোকজন জানা যে হয়েছে এই বাবুটার কেউ নেই। তো বেশ কিছু লোকজন এখানে আসতেছে যে স্যার বাবুটা আমরা নিতে চাই, বাবুটা আমরা করতে চাই, লালন পালন করতে চাই। তখন আমি উদ্যোগ নিলাম যে ঠিক আছে, আইনের মাধ্যমে ওরে কীভাবে করা যায়। তখন আমরা এই লোকাল থানার মাধ্যমে জিডি করে একটা করে নিয়ে আইনের মাধ্যমে তাকে মানে আরও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হসপিটালের অথরিটি সহ আমরা সব বাবুটাকে একটা পরিবারের কাছে দত্তক দেওয়ার ব্যবস্থা করে দিই। যখন একটা বাবু দিলাম, তখন এটা মোটামুটি জানাজানি হলে এখানে যে বাচ্চা কাচ্চা রেখে গেলে বা হয়তো বাই করে গেলে কেউ না থাকলেও চিকিৎসা বাবু তো ফেলে দেয় না বা মারা যায় না। তো তারই কিছুদিন পরে আবার দেখি 2-3 মাস পরে আরেকটা বাবু হঠাৎ করে তারা এখানে বাবু ভর্তি, ঠিক আছে সব কিছু ভর্তি কমপ্লিট হওয়ার পরে তাদেরকে কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ নাই। এখন যে অ্যাড্রেস দেওয়া আছে আবার একই ঘটনা, সেম ঘটনা। দেখলাম যে আরে এটা তো ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। তখন আমি আসলে চিন্তা করলাম যে এই বাবুগুলো আসলে কী করা যায়। আর এই সেন্সিটিভ ইস্যু যে ছোট্ট নবজাতক এরকম ক্রিটিক্যাল বাচ্চা কেউ তো অন্য জায়গায় নিচ্ছেও না, দেওয়ারও সুযোগ নেই, কিন্তু বাচ্চা মেরে তো ফেলে যাবে না। তখন আমার মাথায় আসে যে আমরা একটা ভলান্টিয়ার একটা অর্গানাইজেশন করি। আমি যেহেতু নিওনাটোলজিস্ট, আমি যেহেতু এই ক্রিটিক্যাল বাচ্চা চিকিৎসা করতে পারি, তাহলে আমি এই বাবুগুলি নিয়ে কাজ করব। কিছুদিন পরেই একটা বাবু যেটা উদ্ধার হলো আপনার ধোলাইপাড়ের যে পোস্তগোলা ব্রিজের ওই পাশে, বাবুটা ওর একটা ডাস্টবিনের পাশে
অর্ধেক কাদা অর্ধেক মাটির মধ্যে বাবুটা পানির মধ্যে জ্বলতেছে। হ্যাঁ, ওইখানে আসলে ওইটাও লাকিলি ঘটনাটা যেটা ঘটেছে, আমি ভোরবেলা ওই দিক দিয়ে যাচ্ছিলাম গাড়ি নিয়ে, যাত্রাবাড়ি ডেল্টা হেলথ কেয়ারে আমি ওই সময় প্র্যাকটিস করি। সকালবেলা ভোরে রুগী দেখতে যাবো 5:30 থেকে, আমি খুব ভোরে উঠি। তো আমি যখন গাড়িটা ঘুরে ওই দিক দিয়ে আসবো, ওই দিক দিয়ে রাস্তা বন্ধ না, তখন হঠাৎ করে আমার চাকাটার নিচে একটা ইটের কণা পড়ছে, তো মারাত্মক একটা বিকট শব্দ করে উঠছে। তখন আমি ভাবছি যে হয়তো টায়ার বাস্ট হয়েছে বা চাকা হচ্ছে, আমি নেমে গেছি। নেমে গিয়ে দেখি, আমি নেমে গেছি, আমি ভাবছি যে গাড়িরই করবে। এর মধ্যে দেখি লোকজন একটু হয়েছে, একটু আনাগোনা, দেখা যায় কি হয়েছে, এক ভদ্র মহিলা আর 3-4 জন লোকজন নিয়ে এটা হইচই করতেছে। পরে আমি এখানকার ওই রাস্তা যে টহল সিকিউরিটি থাকে তারে নিয়ে আমিও সামনে গেলাম। গিয়ে দেখি যে উনি বাচ্চাটা একটা ওই নিচ্ছে, যে বাচ্চাটা জাস্ট এই যে এতে পড়ে আছে, বাচ্চাটা উনি উদ্যোগে, বাচ্চার গায়ে কাদা লাগানো, মশা মাছির কাটা দাগ, মানে মানে একেবারে পুরো ক্ষত বিক্ষত অবস্থা। বাচ্চাটা গ্যাসপিং, মানে শ্বাস প্রশ্বাস মানে বন্ধ হয়ে যাচ্ছে এই পর্যায়ে। ওকে দ্রুত, উনি যখন বাচ্চাটা রিসিভ করলেন, দ্রুত আমি বাচ্চাটা নিয়ে এসে সরাসরি আগে তাকে সেটেল করার জন্য, যেহেতু আমি ডেল্টা হেলথ কেয়ারে যাত্রাপাতি কাজ, আমি ওখানে নিয়ে যাই ইমার্জেন্সিতে। ওরে ম্যানেজ করে একটু সেটেল হওয়ার পরে ওরা আবার একইভাবে শিশু মাতৃস্বাস্থ্য মানে ইনস্টিটিউটে তো আইসিএমএসে নিয়ে আসে। তো ওকে নিয়ে আসা, এই বাবুটা ছিল মারাত্মক ক্রিটিক্যাল। এই বাবুটা প্রায় ওখানে আমার এখানে ওর লাইফ সাপোর্ট থেকে উঠতে অক্সিজেন বন্ধ করতে প্রায় 5.5 মাস 6 মাসের কাছাকাছি লেগে যায়। শেষ পর্যন্ত বাবুটা যখন সুস্থ হয়, সুস্থ হওয়ার পরে ওরা ডক্টর দেওয়ার জন্য করি, তখন যেই ভদ্রমহিলা বাবুটাকে উঠিয়েছিলেন, এখন উনি বলতেছেন না আমি বাবুটাকে নিব, আমাকে দেন। এখন ওনার যে স্ট্যাটাস ছিল, এখন আমরা এই ঢাকার ডিসির সাথে ওনার সাথে একটু যোগাযোগ করি। তারপর ওই সময় তো আমার ফাউন্ডেশন নেই, তো আমি যাবো কোথায়? তারপর আমরা সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা অফিসারের সাথে, শ্যামপুর থানার একজন সমাজসেবা অফিসার আছে, তো ওনাকে ডাকলাম। এই ডাকার পরে বলে যে স্যার এখানে তো আবেগ কাজ করানো যাবে না, আবেগ দিয়ে হবে না, আপনি বাচ্চাটা সরাসরি এই করে দেন, ওদেরকে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওদেরকে পাঠিয়ে দেন, আপনি পারিবারিক আদালতে থানায় পাঠিয়ে দেন। চলে তখন পারিবারিক আদালতে 3-4 জন যায় ওইটার জন্য অ্যাপিল করে। অ্যাপিল করার পরে এখন এই ভদ্রমহিলা যিনি উদ্ধার করছেন উনি অ্যাপিল করছেন, কিন্তু ওনার হিয়ারিং শোনার পরে ওনার যে ক্যাপাসিটি বানানো যায় ওনাকে না দেয়া, বাচ্চাটা একটা চট্টগ্রাম একটা ফ্যামিলিকে দেয়। তারপরে এই বাচ্চা নিয়ে যখন এখন আইনি ভিত্তি, তারপর আবার থানা পুলিশের মাধ্যমে তাকে আবার লোকাল থানার মাধ্যমে তার হ্যান্ড ওভার করি। 2021 সালে আমি যখন করোনাতে আক্রান্ত হই, আমি মারাত্মক রকমেরভাবে আক্রান্ত, আমি 26 দিন আইসিইউতে। আমি যদি এবার বেঁচে যাই তাহলে আমি পথ শিশু পথ নবজাত ওদের নিয়েই কাজ করো। আমার এই জীবনের সেকেন্ড ইনিংসটা আমি ওদের জন্য ডেডিকেটেড করতে চাই। আল্লাহ তুমি যাক, আল্লাহ যে কোনোভাবেই হোক, আল্লাহ হয়তো ডাক কবুল করছেন। শেষ পর্যন্ত আমি যুদ্ধে জয়ী হয়ে করোনা যোদ্ধা হিসাবে বেঁচে আসে। অথচ আমার পাশে 13 জনকে আমি মৃত্যু দেখছি এই কুয়েত মধ্যে হাসপাতালে। এর মধ্যে 2 জন না, আরও 3-4 জন বাচ্চা হস্তান্তর করেছে, আরও 4 জন বাচ্চা, মাঝখানে আরও 2 জন। ওটা বিভিন্নভাবে, ওই যে বললাম, বিভিন্নভাবে যখন কোনো লোকজন উদ্ধার করে, তো যখন জানছে যে যারা যে এখানে আসলে চিকিৎসা পাওয়া যায়, অটোমেটিকলি আসতেছে, মাতুয়ালি চলে আসে, অটোমেটিকলি মাতুয়ালি চলে আসতো। যাত্রাবাড়ি ডেল্টা হেলথ কেয়ারে ওই যে বারান্দা রেখে চলে যেত বাচ্চা। তো আমি তখন দেখলাম যে আসলে কি করা যায়। তখন 2021 সালে যখন সেটেল হয়ে সুস্থ হয়ে আসলাম, আসার পর আমি এটার জন্য প্রচারে নামলাম যে আপনারা আসলে, আমি একটু বিভিন্ন মিডিয়াতে বলা শুরু করি যে আপনাদের কাছে বা আপনারা যদি দেখেন যে কোনো ডিসকার্ডেড অর্থাৎ পরিবার পরিত্যক্ত কোনো বাচ্চা যদি থাকে, আপনারা কেউ রাস্তাঘাটে ফেলে দিয়ে ওদেরকে মেরে ফেলেন না, আপনারা আমার কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন, আমার কাছে করেন। এখানে বিনা পয়সা চিকিৎসা দেওয়া, আইনিভাবে তাকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে, সম্পূর্ণ বিনা পয়সা, কোনো টাকা পয়সা লেনদেনের দরকার নেই। আর ওদেরকে দুধ খাওয়ানোর জন্য একটা ব্যবস্থা করা হবে। কারণ 2019 সালেই এই বাবুগুলো নিয়ে কাজ করতে আমি 2019 সালে মাতুয়াইলে শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, ওখানে বাংলাদেশের প্রথম শরিয়া ভিত্তিক হিউম্যান মিল্ক স্টোরেজ সেন্টার, যেটা মিল্ক ব্যাংক, এটা উদ্বোধন করার জন্য অনেকবার করছি। তো ওইটাকে আনঅফিসিয়ালি চলতেছিল, দুধ খাওয়াচ্ছে, বাচ্চাগুলো সেটেল হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে। তো এইভাবে যখন দেখলাম যে, জানার পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, অমুক জায়গায় বাচ্চা পড়ে আছে, অমুক জায়গায় আছে, দেখলাম যে 2021 সালে সেটা গতি মারাত্মক হারে বেড়ে গেল। তখন আমি মানবাধিকার সংস্থাতে বিভিন্ন এত যোগাযোগ করি যে আমি আসলে কী করি না, আমি তো ফাউন্ডেশনের আমি একটা রেজিস্ট্রেশন পাচ্ছি না। তখন একজন আমাকে বুদ্ধি দিল যে এখন আবার আপনি একটু ওয়েট করেন, ওয়েট করে আপনি দেন। 5 আগস্টের পর আমি 6 আগস্টেই আমি অ্যাপ্লিকেশন দিয়ে ফেলাম। 2024 সালে অ্যাপ্লিকেশন দিলাম, 2025 সালের প্রথম দিকে আমি আমার রেজিস্ট্রেশন পেয়ে গেছি। এর মধ্যে এই বাচ্চা একে একে করে আজ পর্যন্ত প্রায় 77 জন বাচ্চা
আমরা, হ্যাঁ 76 জন, আরও একজন ওই যে ছিল যে বাচ্চাটা গেছিল, এ পর্যন্ত আমার ইয়েতে 76 জন বাচ্চা অলরেডি কাস্টডিতে আছে। অর্থাৎ এখন এই মুহূর্তে 3 জন বাচ্চা আমার দেখছেন যে 1 2 3 জন আছে। একটা বাচ্চা গত পরশুদিন একটু মারা গিয়েছে, গত 2 দিন আগে মারা গিয়েছিল। ওই বাচ্চাটা আমরা আসলে এই হাসপাতালে আনতে পারি না, ওটা ক্রিটিক্যাল বাবু ছিল, ওটা যাত্রাবাড়ি ডেল্টা হেলথ কেয়ারে ওইখানেই তার চিকিৎসা দিয়েছিলাম। ওটা 9 দিন চিকিৎসা থাকার পরে তাকে আসলে 500 গ্রামের বাচ্চা ছিল, ওটা কোনোভাবে বাঁচানো যায়নি। এখন তারপরে যখন আমি রেজিস্ট্রেশন পেয়ে গেলাম, তখন এটা নিয়ে পুরোদমে কাজ শুরু হওয়ার পরে এই বাচ্চাগুলোকে তখন বিভিন্ন জায়গা থেকে, তবে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা ছিল আমার এই পোস্তগোলা ব্রিজের বাচ্চা, এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ছিল আমার রূপগঞ্জের ডাস্টবিন একটা বাচ্চা লাউ কুমড়া শাক সবজির সাথে তাকে এটা পলিথিনে ফেলে দিয়ে, শুধু ক্ষান্ত হয় না, ফেলে দিয়ে ওর মৃত্যু নিশ্চিত করার জন্য ইট বা পাথর কিছু দিয়ে তাকে আঘাত করছে, তার মাথাটা ফাটিয়ে ফেলছে। মাথা দিয়ে ফাটিয়ে ফেলছে। রাত্রের ওই সময় প্রায় 12টা 12:30টার দিকে একজন ভদ্রলোক ওদিক দিয়ে কোনো কারণে যাচ্ছিলেন, যাওয়ার পরে উনি যে হঠাৎ করে একটা বাচ্চার শব্দের মতো শুনে, উনি ভাবছেন যে সাপ বা ওনার ভাষ্য মতে যে কী হচ্ছে। তারপরে ওইখান থেকে উনি যে কাছে যে আস্তে আস্তে দেখে যায় কি যেন নড়ে, পরে দেখে যে বাচ্চা। উনি এটা উঠে নিয়ে সাথে সাথে রূপগঞ্জ থানাতে যায়। ওইখানে রূপগঞ্জ থানার টিএনওকে ফোন দিলে, উনি খুব অমায়িক ছিলেন, ওনার কাছে আমার নাম্বার ছিল। উনি রাত্রে 1টার সময় আমাকে ফোন দিলেন যে ডাক্তার সাহেব একটা বাচ্চা পাওয়া গেছে, আপনাদের ওই বাচ্চাগুলো আমার কাছে, আপনার দ্রুত একটু আসেন। তো রেস্কিউ টিম নিয়ে যায়, ওকে উদ্ধার করে নিয়ে এসে তাকে লাইফ সাপোর্টে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়, তার মাথার সার্জারি করা হয়, তাকে কসমেটিক সার্জারি করা হয়। ওই বাচ্চাটা আমরা পরবর্তীতে একটু সেটেল হওয়ার পর ওর নাম রাখি আমরা সামিন। তারপরে এই বাচ্চাটাও আমরা আইনের মাধ্যমে আমরা দত্তক দেওয়ার ব্যবস্থা করি। এই বাবুটা ছিল ওইখানে হাইয়েস্ট লেভেল, আমার ওইখানে ছিল প্রায় 9 মাস। এটা যখন সুস্থ হয়, এটা নিয়ে বেশ হইচই, চ্যানেল আই রিপোর্ট করে, তারপরে হচ্ছে অন্যান্য পত্রিকা বিভিন্ন মিডিয়া রিপোর্ট করার পরে বিশাল বড় একটা হয়। তারপরে থেকে একটার পর একটা খবর পাচ্ছি। আর এরপরে যেটা ইন্টারেস্টিং ঘটনা ছিল, আমরা একটা বাচ্চার নাম রেখেছি মুগ্ধ, 2024 সালের ঘটনা। 700 গ্রামে একটা বেবি ছিল। এই বাবুটা একেবারে, এই যে আমরা এখান থেকে গিরিধারা ডাস্টবিন থেকে উদ্ধার করেছিলাম আমি এই বাবুটা একেবারে মুমূর্ষ অবস্থায়, পুরো এটা ছবি দেখলে আপনারা একদম হয়ে যাবেন যখন উদ্ধার করছে। সেই বাবুটাকে 11.5 মাস করে চিকিৎসা দিয়ে সুস্থ করে দিয়ে ওকে একটা পরিবারের কাছে আলহামদুলিল্লাহ হস্তান্তর করেছে। এটা আইনের মাধ্যমে গিয়েছে। তবে এই বাবুটা একটু মানে ডেভেলপমেন্টালি এখন অতটা না, একটু পিছনে আছে, কারণ এই বাবুটা অনেক চড়া উতরা পার হয়ে গেছে। আরেকটা বাবু ছিল আমাদের নায়লা, যেটা মুরগাপাড়া চৌরাস্তা থেকে আমি ওইখানে প্রাইভেট চেম্বার করতাম হাবিবপুরের পাশে। ওইখানে ডাস্টবিন থেকে রাত্রে ঠিক একইভাবে 11:30টার সময় এরকম দেখে ডাস্টবিন একটা বাচ্চা ফেলে রেখে দিয়েছে। তো লোকাল লোকজন যায় এটাকে উদ্ধার করে ওরা সোনারগাঁও থানায় নেয়। সোনারগাঁও থানা আবার গল্প, ওনারা আমাকে ফোন দেওয়ার পরে আমাদের অ্যাম্বুলেন্স রেস্কিউ টিম যায়, ওই বাবুটাকে নিয়ে এসে আমরা ওকে চিকিৎসা দিই, সেটেল হয়, তার নাম রাখি। নাম রাখার পরে সে সুস্থ হওয়ার পরে তাকে আবার এই সোনারগাঁও সমাজসেবা অফিসার আর আমাদের নারায়ণগঞ্জ সমাজসেবা অফিসার সবার সমন্বয় মিলে ওকে ওইটার কোর্ট ছাড়া ওইটাকে সমাজসেবার মাধ্যমে একটা সোনারগাঁয়ের একটা ভদ্রলোককে এই বাবুটাকে আসলে ওরা দেওয়া হয়, দত্তক দেওয়া হয়। ঠিক একইভাবে নরসিংদী থেকে উদ্ধার হওয়া বাচ্চা, কিশোরগঞ্জ থেকে উদ্ধার হওয়া বাচ্চা, আমার দাউদকান্দি ইলেটগঞ্জ থেকে উদ্ধার হওয়া বাবু। আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ছিল, কেরানীগঞ্জ থেকে আমরা একটা বাচ্চা উদ্ধার করেছিলাম। এই বাচ্চাটার মা লোকের লালসার শিকার হয়ে, উনি একটা বাসায় মেড সার্ভেন্ট হিসাবে কাজ করতেন। কোনো না কোনোভাবে যেভাবে হোক উনি একটু সরল টাইপের ছিলেন, কোনো না কোনোভাবে ওনার সাথে একটা শারীরিক সম্পর্ক তৈরি করে, তারপর সম্পর্কের ফলে এই বাবুটা দুনিয়াতে আসেন। এই বাবুটাকে ওনাকে রাস্তায় ফেলে দেয়। তো ওইখান থেকেই একটা টেলিফোন আসে যে একটা বাচ্চা এখানে দেখা যাচ্ছে। তারপরে এই বাবুটাকে উদ্ধার করে নিয়ে এসে ওটা যাত্রাবাড়ি ডেল্টাতে প্রথমে ভর্তি করা হয়। ওইখানে যেহেতু কাছে ছিল, এটা চিকিৎসা করে লাইফ সাপোর্টে রাখা অবস্থা ওকে এখানে নিয়ে আসেন। ওটা আমরা কেরানীগঞ্জ থানাকে খবর দিই। কেরানীগঞ্জ থানার এটার সমস্ত আদ্যপান্ত সমস্ত কিছু সিসি ফুটেজ দেখে এটাকে উদ্ধার করে এবং দর্শক যিনি ছিলেন তাকে জেলে নিয়ে যায়। এই বাবুটা ডিএনএ টেস্ট হয়। বাবুটা ডিএনএ টেস্টের পরে যিনি তার আসলে বায়োলজিক্যাল ছিলেন ওটার ইয়েতে আসে। তখন আমরা দেখলাম যে মানুষ আসলে কতটা অসভ্য। তবে যেভাবে হোক না কেন, এই বাবুগুলো যখন দুনিয়াতে আসে তাদেরকে এভাবে আসলে এই মানে একবার এইরকম নিষ্ঠুর অবস্থায় তাদেরকে রাস্তাঘাটে ফেলে দেওয়া, ডাস্টবিনে ফেলে দেওয়া, লাউ কুমড়া বিভিন্ন শাকসবজির সাথে পেঁচে এটা কি করে দেওয়া, এটা আসলে এটা সমাজের নিষ্ঠুর প্রকৃতির একটা লক্ষণ।
আপনাদের মাধ্যমে আমি শুধু একটা অনুরোধ রাখবো, যে এখন আমরা অনেকে আসলে জেনে গেছি, অনেকে জানেন, আপনাদের কাছে আমরা একটাই অনুরোধ রাখি যে আপনারা এই খবরটা শুধু পৌঁছে দেন। যদি আসলে সমাজ পরিত্যক্ত কোনো বাচ্চা হয়, যেই কারণে হোক, সেটা আর্থিক হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, অথবা যে আপনারা একটা উদ্যোগী হন, আপনারা একটা উদ্যোগ নেন যে আমরা যে কোনো কারণে কোনো বাবু যদি দুনিয়াতে চলে আসে, আমরা যেন ওকে, যদি কোনো কারণে পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করতে হয়, তাকে রাখলে যদি তার সামাজিক, আর্থিক বা সাংসারিক তার মান মর্যাদা রক্ষা হয় না, অথবা তাকে নিয়ে সংসার চালানো সম্ভব হয় না, যে কোনোভাবে হোক তাকে যদি পরিবার পরিত্যক্ত করতে হয়, আপনারা বাবুগুলিকে এইরকম রাস্তাঘাটে, ডাস্টবিনে, কচুরিপানে, পাট খেতে বা নদীর পাড়ে বা এরকম জঙ্গলে আপনারা রেখে দিবেন না। বাবুটাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমরা ফেলে দিই না। আপনারা বাবুটাকে একটা পরিষ্কার স্থানে রাখুন। আপনারা এখন যেভাবে খবর দেন, বাংলাদেশে 18 কোটি মানুষ যেন আমাকে খবর দিতে পারে যে এইখানে বাচ্চা একটা পড়ে আছে। এই বাচ্চাটাকে যদি এয়ার অ্যাম্বুলেন্স সাপোর্টও লাগে, এয়ার অ্যাম্বুলেন্স সাপোর্ট দিয়ে তাকে নিয়ে আসা হবে। তার যদি অ্যাম্বুলেন্সের সাপোর্ট লাগে, যিনি বা যে বা যারা নিয়ে আসবেন, তার অ্যাম্বুলেন্সে ভাড়া সহ সমস্ত কিছু দেওয়া হবে। এই বাবুগুলো সম্পূর্ণ বিনা পয়সা চিকিৎসা করা হবে, এবং চিকিৎসা করার পরে সুস্থ হলে তার নাম রাখা হবে। নাম রাখার পরে তাকে আইনিভাবে সম্পূর্ণ বিনা টাকা পয়সায় তাকে আইনিভাবে হস্তান্তর করার ব্যবস্থা হবে। ভালো ভালো ফ্যামিলিতে এ পর্যন্ত যে বাবুগুলো আছে তারা সবাই ভালো আছে, আমরা ভালো ফ্যামিলিতে দিচ্ছি। অতএব আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান যে কোনো বাবু যেন রাস্তাঘাটে এইভাবে ঢাজুমে ফেলে না দেয়। আর এটা আমাদের আসলে এই বাবুগুলো ফেলে দেন আমাদের সামাজিক একটা অবক্ষয়ের লক্ষণ। আমরা আসলে নিষ্ঠুর হয়ে যাচ্ছে, আমরা আসলে পাথুরে হয়ে যাচ্ছে, আমরা আসলে অমানুষের পর্যায়ে চলে যাচ্ছি। কারণ একটা মানুষ, প্রাণী, জীবিত প্রাণী, সে তার যখন তার দিকে তাকায়, সে যখন তার দিকে করতে চায়, এই বাবুটাই তো বড় হয়ে তার কোলে থাকবে, এই বাবুটা হাসবে, এই বাবুটা খেলবে, এই বাবুটা একদিন স্কুলে যাবে, এই বাবুটা একদিন সমাজের প্রতিষ্ঠিত যে কেউ হতে পারে। অতএব যেহেতু আমাদের আপনার ডাক্তার মুজিব নির্বাণ ফাউন্ডেশন, আমার স্লোগান একটি, পথ নবজাতকের আপনজন, হবে না কোনো বিভাজন। এই বাবুগুলিকে আপনারা রাস্তাঘাটে ফেলে দেন না, আমাকে দেন। আমরা এই বাংলাদেশ নবজাতক হাসপাতালে এই বাবুগুলো যদি একসাথে 50 জন বাবু আসে, আমার চিকিৎসার কোনো সমস্যা হবে না। আপনারা কেউ আর্থিক সাহায্য না দিলে কিচ্ছু সমস্যা হবে না। আল্লাহ যতদিন আমাকে সুস্থ রেখেছে, যতদিন আল্লাহ যেহেতু আমাকে বিদ্যা বুদ্ধি দিয়েছে, আমি ওদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় এখন পর্যন্ত নিজের খরচে আলহামদুলিল্লাহ চিকিৎসা চালাতে পেরেছি, এবং সামনেও আল্লাহ যদি রহমতে পারবো। আপনারা শুধু একটাই আমার অনুরোধটুকু রাখেন, আপনারা আমার বার্তাটা পৌঁছে দেন। আমি কোনো বাচ্চা রাস্তাঘাটে পড়ে মরতে দেখতে চাই না। আমি প্রত্যেকটা নবজাতক তার কোনো না কোনো ঘরে যে বড় হবে, সে বেঁচে থাকবে, এটা আমার প্রত্যাশা থাকবে। আপনারা আমার এই প্রত্যাশাটুকু পূরণে আপনারা আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আর আপনারা কোনো বাচ্চা যদি পাওয়া যায়, 01815722, আবারও বলছি 01815722, সহজ একটা নাম্বার। এই নাম্বারে আপনাদের ফোন দেন, আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। যে বা যারা দিয়ে যাবেন তারা কোনো আইনি ঝামেলা পড়তে হবে না। আর অলরেডি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনি ডেকেছিলেন 16 তারিখে, 16ই জুলাই আমি ওনার সাথে দেখা করেছি। উনি আমাকে অনেক সময় দিয়েছেন, এবং এই বাবুগুলি নিয়ে কি করি, কিভাবে করি, তাদেরকে কোথা থেকে কীভাবে উদ্যোগ, এগুলো নিয়ে উনি বিস্তারিত জেনেছেন। জেনে উনি আমাকে উপদেশ দিয়েছেন, এবং আমাকে এই কাজ চালিয়ে যাওয়ার জন্য উনি উৎসাহ দিয়েছেন। প্লাস এই বাবুগুলোকে দুধ খাওয়ার একটা ব্যবস্থা করার জন্য আমরা যে মিল্ক স্টোর সেন্টার, ডোনেশন সেন্টার নিয়ে গত 8 বছর যুদ্ধ করেছি, উনি সাথে সাথে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে মহোদয়কে উনি ফোন দিয়েছেন। ফোন দিয়ে ওনার লোকজন সহ আমাকে পাঠিয়েছেন, এবং আমাকে ওনার কাছে কাগজপত্র জমা দিয়েছি। আমরা আশা করতেছি আমরা আগামী 1 সপ্তাহের মধ্যেই এটার আনুষ্ঠানিক আলোর মুখ আমরা দেখতে পারবো। আর নিউবর্ন হাব, যে জিনিসটা আমরা আপনাদেরকে বলছি, যে আমার একটাই এখন দাবি যে আমি নিউবর্ন একটা হাব তৈরি। নিউবর্ন হাব হলো কিছুই নেই, এই একটা হাসপাতালে ধরুন একটা নিউবর্ন হাব, এখানে বাচ্চা হয় না, যে কেউ রেখে যাবে, রেখে গেলে যিনি রেখে যাবেন তার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। রাষ্ট্রীয় কোনো বড় ধরনের ছাড়া ওনার পরিচয় কারো কাছে প্রকাশ করতে হবে না। আর যদি পরিচয়টা প্রকাশ করা না লাগে, তাই রাস্তাঘাটে যখন বাচ্চা কাচ্চা দেখে বা নিজেরাও যখন দেখে ডিসকাউন্ট বাচ্চা আছে, বাচ্চা কিন্তু এনে রেখে যাবে, তখন একটা বাচ্চা রাস্তায় মরবে না। আমরা 2023 সালে যদি মানবাধিকার পরিষদের একটা পরিসংখ্যান দেখি, দেখা যায় যে ওনারা সারা বাংলাদেশে 94 জন বাচ্চা উদ্ধার করেছে। এর মধ্যে 84 জন বা 82 জন বাচ্চা মৃত, 82 জন বাচ্চা মৃত, মানে অলমোস্ট সব 100% মৃত। কিন্তু আমি গত বছর 28টা বাচ্চা উদ্ধার করেছে, মাত্র 4টা বাচ্চা মারা গেছে, বাকি সবগুলো বাচ্চা বেঁচে আছে, এবং তারা কোনো না কোনো বড় বড় ফ্যামিলিতে বড় হচ্ছে। অতএব ও যে জীবন দেওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই সুযোগটা যেন কাজে লাগানো যায়। সবাই আপনারা একটু এগিয়ে আসুন, একটু সাহায্য করুন। বাচ্চাটা যখন সেরে ওঠে, চিকিৎসা দেওয়ার পর সেরে ওঠার পরে, ওরা একটু ভালো হওয়ার পরেই প্রথমে আমরা সোশ্যাল মিডিয়াতে এই বাবুটার জন্য একটা নাম চাই। এই বাবুটার জন্য একটা নাম চাই, অসংখ্য নাম জমা পড়ে। নাম রাখার পরে পরবর্তী স্টেপে আমরা
সোশ্যাল মিডিয়াতে আবার করি যে এই বাবুটাকে এখন আমরা আলহামদুলিল্লাহ ভালো সুস্থ হয়েছে, ওর জন্য একটা পরিবার খুঁজবো আমরা। আপনারা যারা এই বাবুটা অভিভাবকত্ব গ্রহণ করতে রাজি হন তারা একটু এগিয়ে আসুন। তখন তারা ওনাকে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে অ্যাপ্লিকেশন দেয়। এই অ্যাপ্লিকেশনগুলো থেকে যাচাই বাছাই করা হয়, কারণ হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন পড়ে, কমপক্ষে 2 থেকে 2.5 হাজার, সর্বোচ্চ এক বাচ্চার জন্য 35,000 অ্যাপ্লিকেশন পড়েছে। তখন আমরা ফাউন্ডেশনের যে বোর্ড মেম্বার, এই ফাউন্ডেশনের বোর্ড মেম্বারে একজন বিচারপতি আছেন, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন, সাংবাদিক আছেন, সমাজকর্মী আছেন, আমাদের যে মাননীয় এখন মন্ত্রী জনাব বিপিন নুরুল হক নূর উনি আছেন, প্লাস হলে আমাদের একজন মুক্তিযোদ্ধা আছেন জনাব বরকতুল্লাহ বুলু এমপি, আরও গণ্যমান্য ব্যক্তিজন নিয়ে এখানে যে বোর্ডের একটা প্রথমে আমরা এগুলো যাচাই বাছাই করে অ্যাপ্লিকেশনগুলো থেকে 3টা জিনিস আমরা বেশি গুরুত্ব দিই। 1, তার সোশ্যাল স্ট্যাটাস মানে সামাজিক মর্যাদা, 2, তার আর্থিক যে অবস্থা, 3, ওনার প্রিভিয়াসলি কোনো ক্রাইমের হিস্ট্রি আছে কিনা। এগুলা যদি এই আর্থিক অবস্থা যদি ভালো থাকে, তার শিক্ষা দীক্ষার যদি ভালো থাকে, তখন ধরে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থেকে আমরা প্রথমে 500 অ্যাপ্লিকেশন আসি। 500কে শর্ট আউট করতে 100তে আসি। 100তে শর্ট আউট করতে 50-এ আসি। 50 থেকে 30-এ যখন আসি, তখন হলো আমরা বোর্ড মেম্বাররা এই 30 জন ফ্যামিলিকে নিয়ে বসে যে ওনাদেরকে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট চেক করি, উনি কেন নিতে চায়, কেন এই করতে চায়, তখন ওনারা ডিটেলস একটাই কথা যে বাবা কি হাজব্যান্ড অথবা স্ত্রী কারো না কারো সমস্যা আছে, বাচ্চা হবে না। এক একজন 10 বছর, 15 বছর, 20 বছর বিয়ে হচ্ছে, বাচ্চা হওয়ার সুযোগ নেই। আমরা বাচ্চাগুলো তাদের কাছেই বেশি প্রেফার করি। তখন ওনাদের কাছ থেকে সমস্ত তথ্য যাচাই বাছাই করে ওনাদেরকে আবার বলি যে দেখেন উনি যে আপনার চেয়ে বেশি কষ্টের, আপনি বেশি কষ্টের, কে নেবেন। এভাবে 2-4-5 জন দেখা যায় নিজেরা আবার সরে যে সারা পরবর্তীতে আমরা আসবো, ওনাদেরকে এবার দেন। তখন ওইখান থেকে আমরা 15 জন থেকে 10 জন থেকে আবার বোর্ড মিটিং বসে 10 জনের আবার মিটিং করে ওইখান থেকে 3 জন সিলেক্ট করে। আর 3 জন যখন সিলেক্ট হয় তখন পারিবারিক আদালতে পাঠানো হয়। পারিবারিক আদালত, কারণ প্রথম দিকে আমরা যত অ্যাপ্লিকেশন পড়তো ততই দিয়ে দিতাম। একটা বাচ্চার জন্য একবার 40টা পাঠাইছি। এই নারায়ণগঞ্জ পারিবারিক আদালত, ওরা মাননীয় বিচারক উনি এজলাস সাইডে চলে গেছেন, জানি করছে কি, এখন কি করবে। এই তো এখন সারাদিন এইটা নিয়ে হয়েছে, মানে 1 সপ্তাহ এই নিয়ে আর কোনো। তখন এই কিছু লোকজন যখন পারিবারিক আদালতে পুরান ঢাকায় অ্যাপ্লিকেশন করে, ম্যাক্সিমাম বাচ্চা আসলে ওইখান থেকে ডেলিভারি হয় আদালত থেকে। তখন ওইখান থেকে আমাদের একটা মৌখিক নির্দেশনা দেওয়া হয় যে আপনারা ফাউন্ডেশনে, আপনাদের যেহেতু একজন ভালো একটা বোর্ড আছে, আপনারা একটা ডিসিশন নিয়ে যাচাই বাছাই করে, যেহেতু ভলান্টারি সার্ভিস, আপনারা 3 জনকে পাঠান। এই 3 জন থেকে আমরা একজনকে করে দিয়ে আমরা এখান থেকে দিয়ে দেবো। তখন থেকে এইভাবে চলতেছে। এখন আর ওই রকম কোর্টে আর ওরকম ঝামেলা হয় না। এখান থেকে ঝামেলাটুকু অনেকটুকু মেকআপ করে দিয়ে ওইখানে পাঠানো হয়। বোর্ডে এই মুহূর্তে আমাদের উপদেষ্টা সব মেম্বার হলো 13 জন। রেস্কিউ টিম আছে। আমার রেস্কিউ টিম আছে 5 জনের একটা রেস্কিউ টিম, যেটা 24 ঘন্টা রানিং রাউন্ড দ্য ক্লক কাজ করে। অ্যাম্বুলেন্স সাপোর্ট থেকে শুরু করে একদম ইভেন লাইফ সাপোর্ট দেওয়া পর্যন্ত সব ব্যবস্থা এই রেস্কিউ টিমের আছে। চিকিৎসক আছে। শোনেন, এখানে রেস্কিউ টিমে বরাবর একজন চিকিৎসক থাকেন, একজন নার্স থাকেন, একজন ওয়ার্ড বয় থাকেন, আমার একজন যিনি ফাউন্ডেশনে একজন জিএম অথবা মানে যে প্রশাসনিক একজন কর্মকর্তা থাকেন, আর আমি নিজেও থাকি। ম্যাক্সিমাম সময় আমি নিজেই থাকি। এখন পর্যন্ত আপনার কাছে 76 জন বাচ্চা, এই মুহূর্তে 76 জন বাচ্চা আছে। জি, সব মিলে 76 জন বাচ্চাকে উদ্ধার করছে। জি, এখন আছে 3 জন, এখন অলরেডি 3 জন আছে। জি, বাকি তাহলে 73 জন। আপনারা 73 জনের মধ্যে 8 জন বাচ্চা মারা গেছে, আমরা হলো 64 জন বাচ্চাকে হ্যান্ড ওভার করতে পেরেছি। জি, এই বাচ্চাদের কি অবস্থা, খোঁজখবর রাখেন? এই বাচ্চাদের খোঁজখবর ওইটাও আরেকটা অন্যরকম একটা জগৎ। এইটার খোঁজখবর আসলে আদালতে নেই। আমি বাচ্চাগুলোকে, আমার কাছে অনেকে স্বপ্রণোদিত হয়ে যোগাযোগ করে, বিশেষ করে বাচ্চাদের যখন বার্থডে আসে, প্রথম বার্থডেটা খুব ভালোভাবে সবাই আমাকে জানায়, দ্বিতীয় বার্থডেতেও খোঁজখবর লয়, আমিও তাদেরকে ফোন করে খোঁজখবর নেই। বাচ্চাগুলো অসুস্থ হলে যারা আছে দেখাইতে আসতে বলি। সেই খুলনা বাগেরহাট থেকেও বাচ্চা এসে দেখায়। এখন একটা রিকোয়েস্ট ওনাদের পক্ষ থেকে যে বাচ্চা যখন 3 বার্থডে পার হয়ে যায় তখন বলে স্যার আপনি যদি আর যোগাযোগ না করেন আমরা খুব খুশি হব, কারণ আপনার সাথে যোগাযোগ করতে গেলেই মানুষ বুঝে যায় যে আপনি পথ শিশু নিয়ে কাজ করেন। এই বাচ্চাটা মনে হয় পথ শিশু, এই বাচ্চাটা মনে হয় মা বাবা ছাড়া শিশু। তখন স্যার ওকে সামাজিকভাবে আসলে তাকে আর লালন পালন করা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তখন তাদেরকে আমরা সর্বশেষ আমি যখন দেখার পরে তার নোট নিয়ে আদালতে খবর নিয়ে দেখি যে আদালতে যেহেতু নির্দেশনা আছে 18 বছর পর্যন্ত 6 মাস পর পর
ওনাদের কাছে রিপোর্ট করতে হবে, জানাইতে হবে, আদালত খোঁজখবর নিতে পারেন। আমি আর 3 বছর 4 বছর পরে আর খোঁজখবর এভাবে নেওয়ার সুযোগ নেই। যারা আমার সাথে কমিউনিকেট করে বা আমি যাদের করলে রেসপন্স করে তাদের সাথে করি, বাকি আদালতে যোগাযোগ হয়। খরচটা কিভাবে করেন? এই খরচটা এই পর্যন্ত মেনটেন করতেছি আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছেন। যেহেতু এই হাসপাতালটা আমার ফ্যামিলির নিজের হাসপাতাল, এখানে তার চিকিৎসার খরচটা আমি চেষ্টা করি যে আমার যে ভিজিট, আমার যে ইনকাম, আমার যে এটা থেকে এই বাবুগুলোর খরচগুলো চালানোর ব্যবস্থা করা হচ্ছে। আর গত 2 বছর যাবৎ সমাজের গণ্যমান্য কিছু ব্যক্তি একটু সাহায্য করতেছেন, কারণ এই পর্যন্ত আমরা প্রায় আপনাদের কাছ থেকে প্রায় আমরা 16-17 লক্ষ টাকা এই পর্যন্ত পেয়েছি গত 2 বছরে। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি একটা পর্যায়ে একটু সাপোর্ট আমরা দেওয়ার মাসে সুযোগ পাই। কেমন খরচ হয় গড়ে? এখন এটা আসলে খরচের অবস্থা হচ্ছে বাচ্চারা আসলে ক্রিটিক্যাল অবস্থা এবং সংখ্যার উপর ভিত্তি করে। এখন যেমন এই 3টা বাবু আছে, একটা বাবু যে আগে মারা গেছে বললাম 4টা বাবু ছিল, এই 3টা বাবুর এখন অন অ্যান অ্যাভারেজে যখন চিকিৎসা যখন চিকিৎসা খরচ হয় হিউজ খরচ, চিকিৎসা যখন লাগে না ওদের খাবার দাবার, যেহেতু আমরা আমরা একজন সম্মানিত মা এনে আমরা বুকে দুধ খাওয়াইতে পারি, বুঝলেন, ওদের পিছনে অন অ্যান অ্যাভারেজে এই মাস যখন একেবারে কোনো খরচ নেই, ওই মাসও 5 লক্ষ টাকার উপরে খরচ আছে। একেবারে যখন খরচ হয় তখন এখন তো এই বাচ্চাগুলো এনআইসিইউ তে আছে, এগুলো তো 2 দিন 5 দিন পরে সেরে উঠবে। ছেড়ে উঠবে। ওদের তো বুকে দুধ তো প্রয়োজনীয় জিনিস। ওদের বুকের দুধ অলরেডি দেওয়া হচ্ছে, প্রত্যেকটা বাচ্চা মায়ের বুকের দুধ খায়। আর সেটা কিভাবে হয়? না, সেটা হলো ওই যে বললাম আমরা যে একটা মিল স্টোরেজ সেন্টার করেছি। একজন দরুদি মা যারা আছেন, যারা আসলে এরকম মহানুভব মা বাংলাদেশে অনেক আছে, আমার কাছে এই পর্যন্ত 5000 মায়ের লিস্ট আছে, ওনারা অ্যানলিস্টেড করা আছে। যখনই প্রয়োজন হয় ফোন দিলে ওনারা আসেন। ওনারা তো প্রত্যেকবার আসতে পারেন, একজন এসে অনেকটুকু দুধ দিয়ে যান, অনেকটু দুধ দিয়ে গেলে একটা বাবুর 2 দিন 3 দিন চলে যায়। যেহেতু আমার মিল্ক স্টোরেজ সেন্টার আছে, ওখানে 18 মাস পর্যন্ত দুধ ভালো থাকে, আমার কোনো টেনশন নাই। অথচ তাদের বুকে দুধ, এই বাবুগুলো বুকের দুধ ছাড়া কেউ বাঁচতেছে না আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা বাবু বুকের দুধ খেয়ে বাঁচছে। 6 মাস আগে কাউকে কোনো ধরনের কৌটা দুধ দেওয়া হয় না, কোনোভাবেই না। এটা নিয়ে আপনার প্ল্যানটা কি? আমার পরিকল্পনা একটাই যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আসছিলাম যে আমি বাংলাদেশে কোনো নবজাতকের রাস্তাঘাটে মৃত্যু দেখতে চাই না, কোনো নবজাতক চিকিৎসা ছাড়া মরবে এটা চাই না। ওরা আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে থাকবে। ওদের আপনাদের মাধ্যমে আমার উদাত্ত আহ্বান থাকবে যে বা যারা যেখানে দেখবে সবার কাছে আপনার হলে 18 কোটি মানুষের কাছে আপনার বার্তা পৌঁছে দিন যে এখন আর বাচ্চা রাস্তাঘাটে ফেলে দিতে হবে না, ডিসকার্ডের বাচ্চা হলে আমাকে দিয়ে দিবে, আমাদের ফাউন্ডেশনকে দিয়ে দিবে, আমরা ওদেরকে চিকিৎসা দেব। এবং আমার প্রত্যাশা থাকবে যে 1 দিন 2 দিন 1 বছর 5 বছর 10 বছর যখন দেখবেন আপনারা যেটা কলেবর বৃদ্ধি পাচ্ছে, ভালো কাজ হচ্ছে, সমাজের আমার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, বিত্তবান যারা তারা এগিয়ে আসবেন। একটা পর্যায়ে এটা সুন্দর একটা ভিত্তি তৈরি হবে। আমি মরে গেলে বা আমি দুনিয়াতে না থাকলেও যেন এই কার্যক্রম যেন বন্ধ না হয়ে যায়, সেটা যেন চলে, সেই ব্যবস্থা রাষ্ট্র করবে, সমাজে গণ্যমান্য ব্যক্তি হেল্প করবে। এবং আমার পক্ষে যা করার সুযোগ আছে আমি অলরেডি আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি যে আমি আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, এই হাসপাতাল বা এই ফাউন্ডেশন যে সয় সম্পত্তি এগুলো আমি ফাউন্ডেশনের নামে লিখে দিয়ে যাবো ইনশাল্লাহ। আমার ছেলে মেয়েকে আল্লাহ যতটুকু দিয়েছে আল্লাহ চলতে পারবে। এই ফাউন্ডেশন যেন বন্ধ না হয়ে যায়, এই ফাউন্ডেশনের যেন এই বাবাগুলো যেন চিকিৎসা পেতে বন্ধ নয়, সেই কাজ যেন আল্লাহ আমাকে করার তৌফিক দিয়ে দেয়। আমি আল্লাহর কাছে এটাই চাচ্ছি। আপনারাও আমাকে যে যেখান থেকে যতটুকু পারেন হেল্প করবেন। আমার জন্ম 1975 সালে। 1975 সালে এখন বর্তমান মেঘনা, ওই সময় গ্রেটার দাউদকান্দি উপজেলার অজপাড়াগায় এসএসসি পর্যন্ত পড়াশোনা করি আমি মুজাফরুল হাই স্কুল, আমার এখন মেঘনা উপজেলায়। 2 ভাই 2 বোন। আমি সবার বড়। আমার 3 ভাই বোন সবাই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় সেটেল আছেন। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন আমি এগুলো নিয়ে কাজ করছি। আমি ইন্টারমিডিয়েট মেট্রিক পাস করেছি কুমিল্লা বোর্ড থেকে। আমি ইন্টারমিডিয়েট পাস করেছি ঢাকা বোর্ড থেকে। আমি ঢাকা তেজগাঁ কলেজ থেকে। তারপরে আমি MBBS পাস করি সিলেট মেডিকেল কলেজ চট্টগ্রাম ভার্সিটির আন্ডারে ওই সময়। তারপর আমি ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ, যেটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করি ঢাকা ভার্সিটির আন্ডারে, ঢাকা শিশু হসপিটাল, ওই সময় ঢাকা শিশু হসপিটালের নাম ছিল ঢাকা শিশু। FCPS নিউরোলজি পাস করি আমি 2015 সালে বাংলাদেশ কলেজ অফ সার্জনস অ্যান্ড ফিজিশিয়ানস থেকে। তারপরে আল্লাহ আমাকে একটু রহমত দিয়েছেন, সর্বশেষ আমি এই বছরের এপ্রিলে আমি FRCP লাভ করি ইডেনবার্গ থেকে, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে। ব্যক্তি জীবনে আমার ওয়াইফ উনি নন ডক্টর, উনি এই হাসপাতালটাকে পরিচালনা করেন, এই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। আমার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে আছেন,
ছোট মেয়েটা এ লেভেলে পড়াশোনা করেন, ছেলেটা ও লেভেলে এবার পরীক্ষা দিয়েছেন। আমি আসলে ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ আমার 3টা বাবু আছে, এখানে 76 জন বাবু। আমি এখন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমি 79 জন বাবুর বাবা। আপনার পেশা জীবন শুরু হয়েছে কবে? আমার পেশা জীবন শুরু হয়েছে 2000 সাল থেকে। হ্যাঁ, সিলেট মেডিকেলে? আমি সিলেট মেডিকেল থেকে পাশ করার সাথে সাথে ওইখানে ইন্টার করি, ওইখানে অনারি করি। ওইখান থেকে সাথে সাথে আমার স্যারদের রিকমেন্ডেশন নিয়ে আমি চলে আসি ঢাকা শিশু হসপিটালে। 2005 পর্যন্ত ঢাকা শিশু হসপিটালে আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তারপর ওইখানে ডিসিএস কোর্সে থেকে পড়াশোনা করি। তারপর 2005 আমি শিশু মাতৃশ্বাস ইনস্টিটিউট মাতইলে জয়েন করি মেডিকেল অফিসার হিসাবে। অদ্যাবধি ওইখানে আমি আসি। আমি এখন শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতেছি। মানে সকালে থাকেন আপনি ওখানে আর বিকেলে আসেন? আমি সকাল আমার জীবন শুরু হয় সকাল 5:30টায়। সকাল 5:30টায় আমি এসে এই বাচ্চাগুলো দেখে ই করে দিয়ে আমি অফিসে চলে যাই। 2:30 পর্যন্ত আবার অফিস করে, অফিস শেষ করে তারপর আবার বিকালবেলা চেম্বার আর এই বাচ্চাগুলো নিয়ে থাকি। এখন কি বাইরে চেম্বার করেন? বাইরে কোনো চেম্বার নেই, চেম্বার এখন এখানে। এখন সমস্ত কিছু এই ফাউন্ডেশন অফিস। হসপিটালে এখনো যান না? এখন আর আসলে অত জায়গায় আসলে চেম্বার করার সুযোগ হচ্ছে না। আচ্ছা, এই যাবত কোনো আইনি ঝামেলা আপনাকে পোহাতে হয়েছে? হ্যাঁ, আইনি ঝামেলা তো অনেক পোহাইতে হয়, আইনি ঝামেলা পোহাইতে হয়। এখন ধরেন 5,000 জন বাচ্চা চাইছে, এখন ধরেন একজনকে দিতে পারছি, বাকিরা তো দিতে না পারলে ওনারা অখুশি হন। আর সবচেয়ে বেশি সমস্যা হয় যখন কোনো বাচ্চা মারা যায়। বাচ্চা মারা যাওয়ার পরে এই বাবুগুলো তো এখন আঞ্জুমানে মফিজুল ইসলাম আসে না। এই বাবুগুলোকে যখন রাত্রে 8টায় মারা গেলে ওই পরের দিন দুপুর 2টা বাজে তার ই করতে, কারণ ডিসির পারমিশন লাগে, এসপির পারমিশন লাগে, লোকাল থানায় আসা লাগে, সিভিল সার্জনের কাগজপত্র জোগাড় করে ই করা লাগে। সর্বশেষ আমাদের ফাউন্ডেশনের বোর্ড মিটিংয়ে একটা ডিসিশন হয়েছে যে এখন আমরা যেহেতু এটা আইনি ভিত্তি আছে, তা আমরা জাস্ট লোকাল থানাকে অবগত করে জিডি করে আমরা কিন্তু আইনিভাবে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করি। একটা বাচ্চা নিয়ে সমস্যায় পড়েছিলাম, যে বাচ্চাটা ওই যে মাতুল হাসপাতালে যে বাচ্চাটা আমরা বেওয়ারিশ হিসাবে যে বাবুটা লালন পালন করেছিলাম, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, তাকে দাফন কাফন করা হয়েছিল। কিন্তু তার দাফন কাফনের প্রায় 11 মাস পরে একজন ভদ্রলোক এসে বলেন যে আমি এই বাচ্চার বাবা ছিলাম, আপনারা আমার বাচ্চাকে না জানায় মাটি দিচ্ছেন, ই করছেন, আপনারা কিছু আমাকে বলেন না এই কারণে। তখন থানার মাধ্যমে এটাকে কোয়ারি করা হয়। পরে দেখা গেলো যে না, উনি আসলে ওনার ওয়াইফকে মেরে বাসা থেকে বের করে দিয়েছেন। বাসা থেকে বের করে দেওয়ার কারণে রাস্তায় ও বাচ্চাটা যখন হয়ে গেছিলো, উনি অসহায় অবস্থায় রাস্তাটা ই করে উনি চলে গেছেন, কিছু করার নেই। তারপরে ওইটা নিয়ে একটু হয়েছিল। এরপরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বড় ধরনের আসলে কোনো ফেস করা লাগে না। কিন্তু যেটা হয় আসা যাওয়া ই করা বারবার, এই একটা বাচ্চা মানে যেদিন প্রথম রোজু হয় মামলা, এর থেকে শুরু করে এটাই করতে প্রায় 8-10 বার যাওয়া লাগে। আর আমাকেই যাওয়া লাগে, অন্য কাউকে প্রতিনিধি দিলে হচ্ছে না। এটা একটা বড় ঝামেলা আছে।